Hello viewers, Assalamu alaikum. This is Mohammad Habib, founder of Habib Technique Coaching Center, তেতুলিয়া। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি অনেক ভালো হচ্ছে। আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, একটি গ্রামার নিয়ে আলোচনা করব, ফ্রেশ অ্যান্ড ওয়ার্ড। এইচএসসিদের অত্যন্ত চমৎকার একটি টপিকস এবং অনেকেই যারা ভয় পায়, অনেকেই যারা করতে অসুবিধা হয়, ইনশাল্লাহ আজকের যারা ক্লাসটি দেখবে জীবনে একটি সেরা ক্লাস হতে যাচ্ছে তাদের জন্য। ইনশাল্লাহ আজকের ক্লাসের পর থেকে আর ফ্রেশ ওয়ার্ড নিয়ে কোনো ধরনের সমস্যা তোমাদের মধ্যে থাকবে না। আজকের ক্লাসটি তোমরা নিয়মিত করবা, এটাই আমি প্রত্যাশা করি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, এটাও আমি প্রত্যাশা করি। প্রথমে আসি এই ফ্রেশ ওয়ার্ড। আজকের আলোচনা আমাদের ফ্রেশ অ্যান্ড ওয়ার্ড এইচএসসিদের। কাদের জন্য এটা? এইচএসসি শিক্ষার্থীদের জন্য। এই ফ্রেশ অ্যান্ড ওয়ার্ড এটি প্রশ্ন কিভাবে আসে এটা আমাদের প্রথমে একটু জানতে হবে। প্রশ্ন আসে 10টি বাক্য দেওয়া থাকবে। কয়টি বাক্য দেওয়া থাকবে? 10টি বাক্য দেওয়া থাকবে, 10টি গ্যাপ দেওয়া থাকবে, উপরে একটি বক্সে 10টি অ্যান্সার দেওয়া থাকবে। উপযুক্ত অ্যান্সারটি তোমাকে কি করতে হবে? বসাতে হবে। যদি একটু উদাহরণ বা একটু দেখাতে চাই আমি, এরকম যে উপরে একটি এরকম বক্স থাকবে, বক্সে 10টি অ্যান্সার দেওয়া থাকবে, এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 10টি কি থাকবে? বাক্য থাকবে। 10টি বাক্যে 10টাকে তোমাকে সেখানে কি করতে হবে? অ্যান্সার বসাতে হবে। আশা রাখি প্রশ্নের ধরনটা ক্লিয়ার। 10টা বাক্য, 10টা গ্যাপ, 10টা অ্যান্সার দেওয়া থাকবে, উপযুক্ত অ্যান্সার তোমাকে কি করতে হবে? বসাতে হবে। এবার আসো আমাদের মূল আলোচনায়। আমরা বেশি রুলস পড়বো না, আমরা অনলি 15টা রুলস পড়বো। এই 15টা রুলস যদি তুমি আয়ত্তে নিতে পারো, 100% তোমার আর ফ্রেশ অ্যান্ড ওয়ার্ডে কোনো সমস্যা থাকবে না। অবশ্যই তুমি পারবে, নিঃসন্দেহ তুমি পারবে। এবার আসো আমাদের 1 নাম্বার রুলস কি? অ্যাজিব বা অ্যাজতো। আমাদের 1 নাম্বার রুলস অ্যাজিব বা অ্যাজতো। এই অ্যাজিব বা অ্যাজতো অর্থ কি? এমন যেন। অ্যাজিব বা অ্যাজতো অর্থ হলো কি? এমন যেন। এখন একটু বলি বিষয়টা, যে আমাদের এখানে দুটি স্ট্রাকচার দেওয়া আছে, কিন্তু রুলস 2 রুলস 3, মানে রুলস 1 এবং 2 এবং 3তে কোনো স্ট্রাকচার দেওয়া নাই। এটা কেন? কারণ এটাই যে স্ট্রাকচার আমরা সারা জীবন অনেক পড়ছি, কিন্তু এই স্ট্রাকচার আমাদের কি থাকে না? মনে থাকে না। তার জন্য আমরা কি করব? টেকনিক্যালি পড়ব, যেমন সারা জীবন যেন মনে থাকে এবং আমরা যেন সহজেই বুঝতে পারি। আমাদের আজকের প্রথম আলোচনা রুলস 1, অ্যাজিব বা অ্যাজতো কোথায় হবে? অ্যাজিব বা অ্যাজতো কোথায় হবে? দেখো এখানে দুইটি স্ট্রাকচার। একটি স্ট্রাকচার সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপরে অ্যাজিব বা অ্যাজতো, তারপরে আবার সাবজেক্ট থাকবে, তারপরে পাস্ট ফর্ম থাকবে। তাহলে প্রথম স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আবার সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম। দ্বিতীয় স্ট্রাকচারটি সাবজেক্ট থাকবে, তারপরে পাস্ট ফর্ম থাকবে, তারপরে অ্যাজিব বা অ্যাজতো, তারপরে আবার সাবজেক্ট, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। এটা হলো আমাদের দুইটা স্ট্রাকচার। এইটা হলো স্ট্রাকচার দিয়ে। এখন আমরা আগে শিখবো সহজেই টেকনিক্যালি যে কিভাবে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবে, কোন সেন্টেন্সে যদি দুটি সাবজেক্ট থাকে, কয়টি সাবজেক্ট? যদি কোনো সেন্টেন্সে দুটি সাবজেক্ট থাকে এবং গ্যাপটা যদি মাঝখানে থাকে। গ্যাপটা কোথায় থাকে? গ্যাপটা যদি মাঝখানে থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাজিব বা অ্যাজতো হবে। অ্যাজিব বা অ্যাজতো হবে। একদম সহজ ভাষায়, কোনো সেন্টেন্সে যদি দুটি সাবজেক্ট থাকে, গ্যাপটা যদি মাঝখানে থাকে, তাহলে উত্তর অ্যাজিব বা অ্যাজতো। এখন আসো আমাদের উদাহরণে। কেমন উদাহরণ? হি টেক গ্যাপ হি নিউ। তার মানে এখানে কয়টি সাবজেক্ট আছে? দুটি সাবজেক্ট। গ্যাপটা কোথায় আছে? মাঝখানে। উত্তর অ্যাজিব বা অ্যাজতো। দুটি সাবজেক্ট, মাঝখানে গ্যাপ, উত্তর অ্যাজিব বা অ্যাজতো। এখানে কয়টি সাবজেক্ট? দুটি সাবজেক্ট। তার মানে এখানে গ্যাপটা কোথায় আছে? মাঝখানে আছে। তার মানে উত্তর কি হবে? এখানেও অ্যাজিব বা অ্যাজতো উত্তর হবে। তোমরা অ্যাজিব বসাতে পারো, অ্যাজতো বসাতে পারো। এখানে আমরা ধরো উপরেরটাতে আমরা অ্যাজিব বসাইছি, এখানে আমরা অ্যাজতো বসাই দিলাম। তার মানে এখান থেকে আমরা শিখতে পারলাম এই রুলসটাতে কোন সেন্টেন্সে দুটি সাবজেক্ট, মাঝখানে গ্যাপ, অ্যাজিব বা অ্যাজতো। তাহলে আমাদের 1 নাম্বার রুলস আমাদের ক্লিয়ার। এবার আসো 2 নাম্বার।
2 নাম্বার কি আছে হোয়াট ইফ, ভবিষ্যৎ খারাপ কিছু বোঝালে, ভবিষ্যৎ খারাপ কিছু বোঝালে কি ব্যবহার করতে হবে, হোয়াট ইফ ব্যবহার করতে হবে। এখন এক্সাম্পলে আমরা আসি, ড্যাশ ইউ ডোন্ট পাস ইন দ্য এক্সাম, তুমি যদি পরীক্ষায় পাস না করো, ভবিষ্যৎ কিন্তু খারাপ কিছু বোঝাচ্ছে, তুমি যদি পরীক্ষায় পাস না করো, তার মানে এখানে উত্তর কি হবে, হোয়াট হবে। এখন আমরা আরেকটা ক্লু তোমাদের দিতে পারি, আরেকটা টেকনিক আমি তোমাদের দেখাই দিচ্ছি। কোন সেন্টেন্সে যদি শুরুতে গ্যাপ থাকে, কোন সেন্টেন্সে বা কোনো প্রশ্নে যদি শুরুতে গ্যাপ থাকে, শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খুব ইজি, শুরুতে যদি কি থাকে গ্যাপ থাকে, শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে উত্তর হবে হোয়াট ইফ। উত্তর কি হবে, হোয়াট ইফ। তোমরা কি বুঝতে পারছো যে কোন সেন্টেন্সের শুরুতে গ্যাপ, শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে উত্তর হবে হোয়াট ইফ। আশা রাখি 2 নাম্বার রুলস তোমাদের একদম ক্লিয়ার। এবার আসো 3 নাম্বার রুলস, লেট অ্যালোন, চিন্তা করা যায় না। যখন চিন্তা করা যায় না, অসম্ভব কল্পনা বোঝাবে, তখন কি ব্যবহার করতে হবে, লেট অ্যালোন ব্যবহার করতে হবে, যে লেট অ্যালোন চিন্তা করা যায় না। এখন দেখো, তোমরা যখন বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইজ করবে, তখন তোমরা পাবে যে সে হাঁটতে পারে না, দৌড়াইতে চায়, সে পাহাড় দেখে নাই, এভারেস্ট হিমালয় দেখতে চায়, এরকম তোমরা এক্সাম্পল কিন্তু পাবে। এখানে আমরা একটা এক্সাম্পলে আসি, হি ক্যান নট বাই এ শার্ট, সে ক্যান মানে পারা, ক্যান নট মানে পারে না, বাই মানে এখানে আবার টাটা না, এই বাই মানে কেনা, বাই ক্রয় করা, তাহলে হি ক্যান নট বাই, সে কিনতে পারে না এ শার্ট, একটি শার্ট, ড্যাশে কার, সে কি কিনতে চায়, গাড়ি কিনতে চায়। চিন্তা করা যায়, সে একটি শার্টই কিনতে পারে না, সে কি কিনতে চায়, একটি গাড়ি কিনতে চায়। যেহেতু এই যে চিন্তা করা যায় না বোঝাচ্ছে, তার মানে এখানে লেট অ্যালোন ব্যবহার করতে হবে, তাহলে এখানে উত্তর কি হবে, লেট অ্যালোন। তার মানে এখানে উত্তর হবে লেট অ্যালোন। আর এটাতে একটু লিখিয়ে দিই হোয়াট ইফ। তারপর আমরা কয়টা রুল শিখলাম, 3টা রুল শিখলাম। আমি যদি একটু তোমাদের মানে রিকল করে দেই, যে প্রথম রুল ছিল অ্যাজ ইফ অ্যাজ দো, কখন দুটি একই সেন্টেন্সে দুটি সাবজেক্ট মাঝখানে গ্যাপ, দুটি সাবজেক্ট মাঝখানে গ্যাপ, অ্যাজ ইফ বা অ্যাজ দো, সেন্টেন্সের শুরুতে গ্যাপ, শেষে প্রশ্নবোধক চিহ্ন, ভবিষ্যৎ খারাপ কিছু বোঝালে হোয়াট ইফ। তারপর লেট অ্যালোন, যখন চিন্তা করা যাবে না, তখন লেট অ্যালোন ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 4র্থ নাম্বার রুলস ইনশাআল্লাহ দেখব। আমাদের 4র্থ রুলস হলো উড রেদার। এর মানে দুটি কাজের মধ্যে যেটি বেশি পছন্দনীয়, দুটি কাজের মধ্যে যেটি বেশি পছন্দনীয়, তখন আমরা কি ব্যবহার করব, উড রেদার ব্যবহার করব। সাপোজ ধরো তুমি কোথাও কোনো আত্মীয় বাড়িতে তুমি গেছো, তোমাকে জিজ্ঞেস করছে তুমি চা খাবে না কফি খাবে, যে কোনো একটি, তার মানে যে কোনো একটি যখন বেছে নেওয়া হবে, হয় কফি নয় চা, তখন আমাদের কি ব্যবহার করতে হবে, উড রেদার। দুটি কাজের মধ্যে যেটি পছন্দনীয় সেটি, হয় তুমি যাবে নয় আমি যাব, নয় তুমি করবে নয় আমি করব, এরকম দুটি কাজের মধ্যে যেটি পছন্দনীয় যে কোনো একটি, তখন আমরা কি ব্যবহার করব, উড রেদার ব্যবহার করব। এখন এটা টেকনিক কি, এই উড রেদার এই রুলসটার ক্ষেত্রে সাবজেক্ট হবে শুরুতে, সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, তারপরে দেন দ্বারা বাক্যটি সংযুক্ত থাকবে। তার মানে এখানে সাবজেক্টের পর আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো, সাবজেক্টের পর গ্যাপ, মাঝখানে দেন থাকবে, সাবজেক্টের পরে গ্যাপ, মাঝখানে কি থাকবে, দেন থাকবে। তার মানে তোমরা বুঝতে পারবে যে উড রেদার কখন হবে, যখন সেন্টেন্সের মাঝখানে দেন থাকবে। এখন দেখো এখানে উড রেদার দুটি কাজের মধ্যে, যে আই ড্যাশ ডাই, এই ডাই মানে মরে যাওয়া, আমি মরে যাব, দেন সারেন্ডার, তবু আমি আত্মসমর্পণ করব না। তার মানে দুটি কাজের মধ্যে কি হচ্ছে, একটি বেছে নেওয়া হচ্ছে। তার মানে যেহেতু সেন্টেন্সের মাঝখানে দেন আছে, সাবজেক্টের পরে গ্যাপটা আছে, তাহলে এখানে কি হবে, উড রেদার হবে। সেন্টেন্সের মাঝখানে কি আছে, দেন, গ্যাপটা কোথায়, সাবজেক্টের পরে। তাহলে এইটাই টেকনিক, যে সেন্টেন্সের মাঝখানে দেন, সাবজেক্টের পরে গ্যাপ, তখন আমরা কি ব্যবহার করব, উড রেদার ব্যবহার করব। আর মিনিং বুঝে, যে মানে দুটি কাজের মধ্যে একটি বেছে নেওয়া। তার মানে আমি মরে যাব তবু কি করব না, আমি সারেন্ডার করব না। তার মানে এখানে কি হবে, উড রেদার। আমি মরে যাব তবু কি করব না, আমি সারেন্ডার, আত্মসমর্পণ আমি করব না। আশা রাখি 4 নাম্বার রুলস একদম ক্লিয়ার। এবার আসো 5 নাম্বার রুলস, নো সোনার, যেতে না যেতেই। নো সোনার, যেতে না যেতেই
ট্রেনটি চলে গেল, যেতে না যেতেই ক্লাস শুরু হয়ে গেল, যেতে না যেতেই পরীক্ষা আরম্ভ হয়ে গেল। তোমরা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সেও কিন্তু এটা করে থাকো সচরাচর। এই নো সোনার কখন হবে? শুরুতেই গ্যাপ থাকবে, মাঝখানে গ্যাপ না, এখানে দেন থাকবে। সরি, এখানে কি হবে? দেন। যে শুরুতেই কি থাকবে? গ্যাপ, মাঝখানে দেন। এখন প্রশ্ন হলো যে স্যার এর আগেরটাও ছিল যে মাঝখানে দেন থাকলে সাবজেক্টের পরে গ্যাপ যদি থাকে তাহলে কি হবে? উড রেদার। এবার মনে রাখতে হবে যে মাঝখানে যদি দেন থাকে আর গ্যাপটা যদি একদম শুরুতে থাকে তখন উত্তর হবে নো সোনার। তখন উত্তর কি? নো সোনার। আশা রাখি আমি বুঝাইতে পারছি। তার মানে যখন তুমি সেন্টেন্সের বা প্রশ্নটার মাঝখানে দেন পাবে, উত্তর হবে দুইটা। উত্তর কয়টা হবে? দুইটা। আচ্ছা, দুইটা উত্তর কি সবসময় একসাথে হতে পারে? কখনোই হতে পারে না। তখন তুমি দেখবা গ্যাপটা কোথায় আছে। গ্যাপটা কি সাবজেক্টের পরে আছে না গ্যাপটা একদম শুরুতে আছে? গ্যাপটা যদি সাবজেক্টের পরে থাকে তাহলে উড রেদার, গ্যাপটা যদি একদম শুরুতে থাকে নো সোনার। দুটার ক্ষেত্রে মাঝখানে কিন্তু দেন থাকবে। তাহলে কিভাবে আইডেন্টিফাই করবা? সাবজেক্টের পরে গ্যাপ, উড রেদার, একদম শুরুতে গ্যাপ, তাহলে কি হবে? নো সোনার। তারপর আসো 6 নাম্বার রুলস। 6 নাম্বার হলো উড ইউ মাইন্ড। এগুলো কিন্তু রাইট ফ্রম ভার্বে তোমরা করে থাকবা। উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু ইত্যাদির পরে ভার্বের সাথে আইএনজি হয়। তার মানে দেখো উড ইউ মাইন্ড থাকলে গ্যাপের পর ভার প্লাস আইএনজি, গ্যাপের পর কি থাকবে? ভার প্লাস আইএনজি। দেখো ড্যাশ আছে টেকিং টি উইথ মি, তুমি কি আমার সাথে চা খাবে? তার মানে এই যে গ্যাপের পরেই ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। গ্যাপের পরেই ভার্বের সাথে আইএনজি থাকলে উত্তর হবে উড ইউ মাইন্ড। তার মানে আমরা খুব সহজভাবে আমরা মনে রাখবো গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি থাকলেই উড ইউ মাইন্ড। আমরা যখন তোমাদের বোর্ড কোশ্চেনে এক্সারসাইজ করব তখন দেখবে আরো একদম ক্লিয়ার হবা যে গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি, তার মানে উত্তর হবে উড ইউ মাইন্ড হবে। উড ইউ কি হবে? উড ইউ মাইন্ড হবে। তারপর আমরা আরেকটা রুলস আমরা লিখতে পারি, রুল 7, ইট মানে ইহা বোঝালে, ইহা যখন ইহা বস্তু বোঝাবে তখন আমাদের কি করতে হবে? ইট ব্যবহার করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ফ্রেশ অ্যান্ড ওয়ার্ডের ক্লাস 1 আমাদের শেষ। ক্লাস 1 শেষ। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হব। তোমাদের কি গ্রামারের উপর ক্লাস চাও দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কোন টপিকস ক্লাস দিলে তোমাদের বেশি উপকৃত হবে। আশা রাখি এই 7টা রুলস তোমাদের একদম ক্লিয়ার।